ভিরানকে দেখে কষ্ট হচ্ছে। ও ছোট মানুষ, কত কষ্ট পাচ্ছে। সুস্থ হয়ে যাবে কয়েকদিনেই। কান্না না করে দোয়া কর হওয়ার জন্য। নির্বাণ ঘুমন্ত ছেলেকে আস্তে আস্তে কুসুম গরম দুধ খাওয়াতে থাকে। যদিও ভিরান মুখ দিয়ে খাচ্ছে না, নাগোগ্যাস্ট্রিক টিউবের মাধ্যমে নাক দিয়ে পাকস্থলীতে দুধ যাচ্ছে। ছেলেকে খাওয়ানো শেষ করে ছেলের পাশেই বসে রইল নির্বাণ। এখনও ঘুম থেকে উঠছে না কেন? প্লেন থেকে নামার পরেও তাকিয়েছিল ভিরান। এয়ারপোর্ট থেকে বের হতে হতে ঘুমিয়ে গিয়েছে, এখনও ওঠেনি। টেনশনে ছেলের ফ্যাকাশে চেহারার দিকে তাকিয়ে রইল। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী নিজেদের বাড়িতে ফিরে যান রাত 12:30টার পর। রাতের খাবার সবাই এখানেই খেয়েছেন। যদিও নির্বাণ, নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী খেতে চাননি, তিনজনকে জোর করেই খাওয়ানো হয়েছে। খাবারটা সবচেয়ে বেশি নির্বাণের প্রয়োজন ছিল। গত 3 দিন ধরে প্রায় না খাওয়াই আছে। জানটা বাঁচিয়ে রাখার তাগিদে জোর করে অল্প অল্প খেয়েছে। আজকে নির্বাণ এই ফ্ল্যাটেই থাকবে। ছেলেকে বাড়িতে নিয়ে যেতে পারবে না, আবার এই অবস্থা একা রেখেও যেতে পারবে না। তাই বাধ্য হয়ে থাকতে হচ্ছে এখানে। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরীকে এখানেই থাকতে বলেছিলেন তুহিন শিকদার, কিন্তু ওনারা থাকেননি, ফিরে গেছেন নিজ বাড়িতে। ভিরান ঘুম থেকে উঠেছিল, চোখ মেলে চোখের সামনে তুরাকে দেখে শুকনো মলিন মুখে হাসি ফুটে উঠেছিল। দুর্বল আর বসে যাওয়া গলায় ফ্যাঁস স্বরে বিড়বিড় করে ডেকেছিল, তোরা। তুরা অনেকক্ষণ ভিরানকে জড়িয়ে ধরে বসেছিল। ভিরান ছাড়ছিল না তুরাকে, দুর্বল হাতে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করেছে সমানতালে। দূরে দাঁড়িয়ে পুরো ঘটনা দেখেছে নির্বাণ। কয়েকদিন পর আজকে বাবার দিকে তাকিয়ে হেসেছিল ভিরান, বিড়বিড় করে ওষ্ঠজোড়া নাড়িয়ে ডেকেছিল, পাপ্পা। ভিরান আজ ভীষণ খুশি হয়েছে। তুরাকে কাছে পেয়েই সুস্থ হয়ে গেছে যেন অনেকটা। আশা করা যায় দুদিনের মধ্যে প্রায় সুস্থ হয়ে উঠবে। তুরা ভিরানের সাথে শুয়ে আছে। তুরাকে বলে এসেছে রাতে ভিরানের কোনো সমস্যা হলে ওকে যেন ডাকে। আজকে তুরার ভিরানের সাথে মুক্তা শিকদার ঘুমাবেন। তুহিন শিকদার নির্বাণকে তুর্যের রুমে ঘুমাতে বলল। নির্বাণ যায়নি ওই রুমে, সবাই শুয়ে পড়েছে। নির্বাণ ড্রয়িং রুম অন্ধকার করে সোফায় শুয়েছে। মনের মধ্যে এখন কিছুটা শান্তি লাগছে ছেলের মুখে হাসি দেখে আর পাপা ডাক শুনে। ঘুমে চোখ দুটো জ্বলছে। ঘুমানোর আগে উপরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, হে পরওয়ারদিগার, যদি তোরা আমাদের কপালে লেখা থাকে তবে দ্রুত ওকে আমাদের জীবনে দিয়ে যাও আর যদি না লেখা থাকে তবে ওর প্রতি টান, ভালোবাসা আর আশা সব কিছু আমার ছেলের মন থেকে মুছে দাও। সাথে আমার মন থেকেও এই ভয়ঙ্কর মায়া আর বাড়িয়ে দিও না। ভোরে ঘুম থেকে ওঠেন মুক্তা শিকদার। ভিরান রাতে আর ঘুম থেকে ওঠেনি, এখনও বিভোর হয়ে ঘুমাচ্ছে। তোরা বেশ কয়েকবার ঘুম থেকে উঠেছিল। ঘুম কাতুরে মেয়েটার ঘুমই আসছিল না রাতে। মুক্তা শিকদার মেয়ের রুম থেকে বেরিয়ে নিজের রুমে আসেন। দ্রুত ফ্রেশ হয়ে অজু করে ফজরের সালাত আদায় করেন। সালাত শেষে রান্নার জন্য রুম থেকে বের হন। ড্রয়িং রুমের লাইট অন করতে গিয়েও থেমে যান। একটু এগিয়ে এসে দাঁড়ান সোফার কাছে। নাইট ল্যাম্পের আলো স্পষ্ট দেখা যাচ্ছে ভিরানকে। ভিরান চিত হয়ে শুয়ে আছে, 2 হাত বুকের উপর ভাঁজ করে রেখেছে। নির্বাণের জন্য ভীষণ মায়া হয় মুক্তা শিকদারের। স্ত্রীকে হারিয়ে ভেঙে চুরমার হয়ে আবার গড়ে উঠেছিল সন্তানকে আঁকড়ে ধরে। এখন আবার ছেলের এই অবস্থা। নির্বাণের জায়গায় যদি উনি থাকতেন তাহলে বোধহয় নির্বাণের মতোই বলতেন, বা তার থেকেও বেশি কিছু বলতেন। ঘুরে চলে যান কিচেনে। তুহিন শিকদার খাবার খেয়ে আবার অফিসে যাবেন। 6:30 নাগাদ নির্বাণের ঘুম ভাঙে তুহিন শিকদারের ডাকে। ধরফরিয়ে শোয়া থেকে উঠে বসে দ্রুত। কয়েকবার চোখ ঝামটা দিয়ে আবার তাকায়, মাথা ভার হয়ে রয়েছে, ঘুম এখনও হয়নি। তুহিন শিকদার বলেন, ভিতরে ঘুম থেকে উঠছে, আপনাকে খুঁজছে এখন। নির্বাণ সোফা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, কোথায় ভিরান? তুরার রুমেই রয়েছে। আন্টি কোথায়? রান্না করেছে। নির্বাণ তুরার রুমের দিকে আগায়, পেছন পেছন তুহিন শিকদার নিজেও আগান। রুমে এসে দেখে তুরা উবু হয়ে বসে ভিরানের সাথে কথা বলছে। ভিরান খুশি হয়ে তাকিয়ে আছে তুরার মুখের দিকে। তুরার একটা হাত 2 হাতে জড়িয়ে ধরে রেখেছে। নির্বাণ দূরে দাঁড়িয়ে থেকে ছেলেকে ডাকে, পাপা। ভিরান বাবার দিকে তাকায়, মুখের হাসি আরও কয়েক গুণ বেড়ে যায়। তোরা বেড থেকে নেমে দাঁড়ায়। নির্বাণ ছেলের কাছে এগিয়ে এসে কোলে তুলে নেয়। ভিরান বাবার গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। তোরা ওর কাছে থাকলেও বাবাকে ভীষণ মিস করছিল। ওর বাবা আর তোরা দুজনকেই চাই। ভিরান ছেলের মাথায়
পিঠে হাত বুলিয়ে বলে। ওয়াশরুমের চাপ আসেনি? ভিরান মাথা তুলে বাবার মুখের দিকে তাকায়, মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ভিরান ছেলেকে নিয়ে রুম থেকে বের হতে নিলে তুহিন শিকদার তুরার ওয়াশরুম দেখিয়ে দেয়। নির্বাণ রুম থেকে বের না হয়ে তুরার ওয়াশরুমে প্রবেশ করে। ছেলেকে ফ্রেশ করিয়ে নিয়ে রুমে ফিরে আসে। বেডের উপর শুয়ে রেখে ড্রয়িং রুমে আসে। সোফার উপর রাতে টাল রেখেছিল সেটা নিয়ে তুরার রুমে ফিরে আসে আবার। টাল ভিজিয়ে এনে ভিরানের গা হাত পা মুছিয়ে দেয়। পাপা তুমি শুয়ে থাকো, আমি ফ্রেশ হয়ে এসে খাইয়ে দিব। মাথা নাড়ায় ভিরান। নির্বাণ রুম থেকে বেরিয়ে যায়। অল্প সময়ের মধ্যে ফ্রেশ হয়ে আবার এসে দাঁড়ায় তুরার রুমের সামনে। তুরা ভিরানের পাশে বসে গল্প শোনাচ্ছে। তুহিন শিকদার নেই রুমে। নির্বাণ দূরে দাঁড়িয়ে থেকে তাকিয়ে থাকে দুজনের দিকে। কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থেকে গলা খাকারি দিয়ে ভেতরে প্রবেশ করে। তুরা মুখ তুলে তাকায় নির্বাণের দিকে। চোখাচোখি হয় দুজনের। দুজনের একজনও দৃষ্টি সরায় না, তাকিয়ে থাকে একভাবে। নির্বাণের মলিন চেহারা পীড়া দেয় তুরাকে। ভাবতে না চাইলেও নির্বাণ চলে আসে ভাবনায়। নির্বাণ কাছে এগিয়ে আসতেই তুরা জড়সড় হয়ে বসে। তুরার সামনেই বসে নির্বাণ। ঘুম কম হওয়ার কারণে তুরার চোখ মুখ পরিবর্তন হয়ে গেছে। নির্বাণ ছেলেকে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দেয়। 10টা নাগাদ হসপিটালে নিয়ে যাবে। মুক্তা শিকদার নির্বাণকে বলেন, স্যার চলুন, খাবার খেয়ে নেবেন। নির্বাণ ঘাড় ঘুরিয়ে তাকায়, তারপর বলে, আমি আঙ্কেলের বস, তাও অফিসে। অফিসের বাইরে আমি কারো বস না। আপনি আমাকে নাম ধরেই ডাকবেন। খাবার বেড়েছে, চলুন। আপনারা খেয়ে নিন, আমি হসপিটালে যখন যাব তখন খেয়ে নিব বাইরে থেকে। বাইরে থেকে কেন খাবেন? আমি রান্না করেছি আপনার জন্য। আপনি না খেলে কষ্ট পাবো আমি। নির্বাণ একটু চুপ থেকে বলে, আপনারা খেয়ে নিন, আমি একটু পর খাবো। পরে কেন? খাবার ঠান্ডা হয়ে যাবে তো। সবাই চলে গেলে ভিরান তো একা থাকবে। তোরা ভিরানের কাছে বসে থাকবে, আপনি চলুন। তোরা খাবে না? ও আগে খেয়ে আসুক, আমি পরে খাচ্ছি। মুক্তা শিকদার একটু ভেবে ভিরানকে নিজের কোলে তুলে নেন। ধরতে গেলে নির্বাণ এখন এই বাড়ির গেস্ট, আর গেস্টকে রেখে আগে আগে খেয়ে ওঠা মোটেও ভালো দেখায় না। হাসুন এখন, তোরা আয়। মুক্তা শিকদার আগে আগে এগিয়ে যান। নির্বাণ তুরার দিকে তাকিয়ে বেড থেকে নেমে বেরিয়ে যায়। তুরা নিজেও বেড থেকে নেমে দাঁড়ায়। নির্বাণ যতবার ওর নাম উচ্চারণ করে ততবার ওর বুকের ভেতর কেমন যেন করে ওঠে। হার্টবিটের গতি বেড়ে যায় সাথে সাথেই। এর আগে কোনো দিনও তুরার সাথে এমন হয়নি। মায়ের ডাক শুনে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। মুক্তা শিকদার ভিরানকে কোলে রেখেই তিনজনকে খাবার পরিবেশন করে। নির্বাণ ভিরানকে কোলে নিয়ে খেতে চাইলেও মুক্তা শিকদার দেন না। নির্বাণ বারবার বলে ভিরানকে ওর কাছে দিয়ে মুক্তা শিকদারকে খেতে বসতে। নির্বাণ ছেলেকে কোলে নিয়ে সোফায় বসে আছে। তুরাকে নিজের সামনে থেকে সরতে দিচ্ছে না ভিরান। বারবার নির্বাণকে ঠেলছে তুরার পাশে বসার জন্য। নির্বাণ তুরার পাশে যাচ্ছে না দেখে তুরাকে ওদের পাশে কাছে ডাকে। মুক্তা শিকদার দূরে দাঁড়িয়ে দেখছেন তিনজনকে। একটু আগেই তুহিন শিকদার অফিসে যাওয়ার জন্য বেরিয়েছেন। কলিং বেল বেজে ওঠে। চারজন তাকায় ডোরের দিকে। মুক্তা শিকদার এগিয়ে গিয়ে ডোর খুলে দেন। ডোরের বাইরে দাঁড়িয়ে আছেন নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী। পথ ছেড়ে দিয়ে দুজনকে ভেতরে প্রবেশ করার জন্য বলেন। নওশাদ চৌধুরী সোফার দিকে এগিয়ে নাতির উদ্দেশ্যে বলেন, দাদু ভাই কেমন আছো এখন? ভিরান খুশি হয়ে দাদার দিকে তাকিয়ে শব্দ ছাড়া উষ্ঠদয় নাড়িয়ে বলে, ভালো আছি দাদু ভাই, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি দাদু ভাই। খাওয়া দাওয়া হয়েছে? মাথা নাড়ায় ভিরান। নওশাদ চৌধুরী নাতির সাথে অল্প সময় পার করে উঠে দাঁড়ান। ছেলের দিকে তাকিয়ে বলেন, আমি অফিসে যাই, ডক্টর কি বলে আমাকে জানিও। ড্রাইভার তোমাদেরকে হসপিটালে নিয়ে যাবে। নির্বাণ মাথা নাড়ায় শুধু। মেরি চৌধুরীকে রেখে নওশাদ চৌধুরী বেরিয়ে যান অফিসের উদ্দেশ্যে। 9:30 বাজতেই নির্বাণ মুক্তা শিকদারের দিকে তাকিয়ে বলে, আন্টি ভিরানকে হসপিটালে নিয়ে যেতে হবে, সাথে তোরাকেও যেতে হবে। আপনারা দুজন। মুক্তা শিকদার মেয়ের দিকে তাকিয়ে বলেন। তোরা তৈরি হয়ে আয়। তুরা সোফা ছেড়ে উঠে নিজের রুমের দিকে এগিয়ে যায়। মুক্তা শিকদার নিজের রুমের দিকে এগিয়ে যান। নির্বাণ ছেলেকে মায়ের কাছে দিয়ে নিজের প্যান্ট শার্ট নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। অল্প সময়ের মধ্যেই তিনজন তৈরি হয়ে নেয়। নির্বাণ ছেলের ড্রেস চেঞ্জ করে ফ্রেশ করিয়ে দেয় আবার। ভিরানের আগের সব রিপোর্ট প্রেসক্রিপশন মায়ের কাছে দেয় নির্বাণ। ছেলে আর বাকি তিনজনকে নিয়ে বের হয় ফ্ল্যাট থেকে। ভিরান তুরাকে নিজের আর
বাবার কাছে কাছে রেখেছে। তুরা একটু পিছিয়ে গেলে বা সামনে গেলে বিরান উত্তেজিত হয়ে ওঠে, তাই বাধ্য হয়েই নির্বাণের পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে হচ্ছে। মুক্তা শিকদার সকাল থেকে শুধু তিনজনকেই দেখে চলেছেন। প্রথম দিকে ওনার ভীষণ আপত্তি ছিল বিরান আর নির্বাণকে নিয়ে। ওরা ওনার বাড়িতে আসুক এটা পছন্দ করতেন না তখন, পরিস্থিতির কারণে সহ্য করে নিতেন তখন, কিন্তু এখন ওনার কোনো আপত্তি নেই ওদের নিয়ে। বিরানের প্রতি ভীষণ মায়া জন্মে গেছে। নির্বাণের অসহায়ত্ব দেখে ওনার নিজেকেই অসহায় লাগে। কেন যেন ওনার মন চাইছে মেয়েকে নির্বাণের হাতে তুলে দিতে। ওনার মন বলছে নির্বাণ ওনার মেয়েকে ভালো রাখবে, আগলে রাখবে, বয়স কোনো ব্যাপার না। তুহিন শিকদার ওনার চেয়ে 14 বছরের বড়। নিজের মনের কথা শুনে তুহিন শিকদারকে বলতে পারছেন না। তুহিন শিকদারকে বুঝিয়ে বললে উনি অমত করবেন না, কিন্তু ওনার ছেলে তুর্য রাজি হবে বলে মনে হয় না। এই ছেলে বোনকে ভীষণ ভালোবাসে, বোনকে নিয়ে পজিটিভও। একজন বাচ্চার বাবার কাছে বোনকে বিয়ে দিতে কোনোভাবেই রাজি হবে না। তোরাকে কোনোদিন একা ছাড়তে দেয়নি। স্কুল কলেজে সবসময় মুক্তা শিকদারকে আনা নেওয়া করতে হয়েছে। তুর্যের করা নিষেধ বাণী ছিল তোরাকে একা ছাড়া যাবে না, আলতু ফালতু মানুষের সাথে মিশতে পারবে না, ফোন ইউজ করতে পারবে না। ভাইয়ের এত শাসন আর নিষেধ বাণীর কারণেই তোরা 18 বছরের হয়েও বোকাশোকা রয়ে গেছে। তোরার সবগুলো টিউটর ছিল মেয়ে। 6 থেকে পড়েছে গার্লস স্কুল আর কলেজে। এত কিছুর পর হঠাৎ করে ঝড়ের মতো তোরার জীবনে এসেছে বিরান চৌধুরী আর নির্বাণ চৌধুরী। এই ঝড় তোরাকে উড়িয়ে না নিয়ে থামবে না বোধ হয়। বিরান তোরা আর বাবাকে ছাড়া বসবে না। নির্বাণ ছেলেকে কোলে নিয়ে ফ্রন্ট সিটে বসেছে। ছেলের লাফালাফিতে বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। একদিনেই শক্তি ডাবল হয়ে গেছে বিরানের। গত কয়েকদিন নড়াচড়াও করলো না, আর আজকে লাফালাফি করছে। নির্বাণ অসহায় চোখে তাকায় মুক্তা শিকদারের দিকে। ওনারা তিনজন পেছনে উঠে বসেছেন। মেরি চৌধুরী বলেন, আমি সামনে গিয়ে বসছি। মুক্তা শিকদার কিছু বলেন না। মেরি চৌধুরী নেমে গিয়ে ফ্রন্ট সিটে উঠে বসেন। নির্বাণ দাঁড়িয়ে থাকে বাইরেই। মুক্তা শিকদার বলেন, নির্বাণ উঠে আসুন। নির্বাণ উঠে বসে তুরার পাশে। তুরার সাথে যেন শোয়া না লাগে সেজন্য চেপে বসে ডোরের দিকে, কিন্তু বিরান ও তুরার কাছে যাওয়ার জন্য ওদিকে ঠেলতে শুরু করে বাবাকে। বাবার কোলে বসে থেকে তুরার কোলে পা তুলে দেয়, ঝুঁকে পড়ে তুরার বাম হাত টেনে এনে ধরে বসে রইল। নির্বাণ ছেলের দিকে তাকিয়ে তুরার দিকে তাকায়। তুরা ওর দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। মুক্তা শিকদারের দিকে তাকিয়ে দেখে উনি তাকিয়ে আছেন। নির্বাণ ঘাড় ঘুরিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। গাড়ি ছুটে চলে হসপিটালের উদ্দেশ্যে। তুরা ডান হাতে মায়ের হাত শক্ত করে ধরে রাখে। নির্বাণের এত কাছে বসে ওর ভেতরে কেমন যেন হচ্ছে, হৃদয়ে অদ্ভুত অনুভূতি হচ্ছে, কম্পন সৃষ্টি হয়েছে বুকে। সকাল থেকে নতুন নতুন অনুভূতির সম্মুখীন হচ্ছে অষ্টাদশী যুবতী তুরা। রাত 3টা। তুর্যকে নিয়ে আধা ঘন্টা আগে ফ্ল্যাটে ফিরেছে শিকদার ফ্যামিলি। তুর্য বাবা মা বোনের সাথে সময় কাটিয়ে একটু আগেই ওয়াশরুমে গেছে শাওয়ার নিতে। দীর্ঘ জার্নিতে ক্লান্ত হয়ে গেছে। 20 মিনিট পর 4 জন আবার ড্রয়িং রুমে উপস্থিত হয়। সবাই চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসেছে। 4 জন হাসি খুশিতে ডাইনিং টেবিলে বসে খাবার খেতে। মুক্তা শিকদার এয়ারপোর্টে যাওয়ার আগে রান্না করে রেখে গিয়েছিলেন। ছেলের পছন্দের আইটেম রান্না করেছেন আজ। দীর্ঘ 7 বছর পর ছেলে আজ বাড়িতে ফিরেছে। তুর্য ছেলেটি এখন আর তুর্য নেই, পরিপক্ক একজন যুবকে পরিণত হয়েছে। মসৃণ গালে ঘন কালো চাপদাড়ি হয়েছে। শুকনো চিকন দেহখানা এখন লম্বা চওড়া বলিষ্ঠ গড়নের হয়েছে। গায়ের রং আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল হয়েছে। গলার স্বর ভারী হয়েছে। আগের তুর্য আর এখনকার তুর্যের মধ্যে আকাশ পাতাল ফারাক। বিরান ঘুমিয়ে যাওয়ার পর নির্বাণ ওকে নিয়ে গেছে 10টার পর। 2 দিন ধরে বিরান ঘুমিয়ে যাওয়ার পর নিজের বাড়িতে নিয়ে যায় নির্বাণ। সকালে আবার দিয়ে যায়। বিরান এখন প্রায় সুস্থ। নির্বাণ এখন অফিসে যাওয়া আসা করে। অফিসের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে আবার। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর তুর্য সোফায় বসে বাবার বোনের সাথে। তুরা বড় ভাইয়ের গলা জড়িয়ে ধরে বসে। তুর্য একা হাতে বোনকে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বোনের মাথার সাথে মাথা ঠেকিয়ে মিষ্টি স্বরে ডাকে, ওরি। তুরা হেসে ভাইকে আবারও শক্ত করে ধরে সাড়া দেয়। তুই তো অনেক বড় হয়ে গেছিস, এখন আর কুলে নেওয়া যাবে না। কোলে না নিতে পারলে কাঁধে নেবে। কে বলে তোর মাথায় বুদ্ধি কম?
আব্বু আম্মু। সূর্য শব্দ করে হেসে ওঠে। তুহিন শিকদার নিজেও হেসে ওঠেন। মুক্তা শিকদার ডাইনিং টেবিল গুছিয়ে রেখে সোফায় দিকে এগিয়ে আসতে আসতে বলেন, কি দেখে এত হাসা হচ্ছে? তুর্য মায়ের দিকে তাকিয়ে বলে, তোমরা দুজন বলো আমার পরীর মাথায় নাকি বুদ্ধি কম, কিন্তু আমার পরীর মাথায় তো অনেক বুদ্ধি। তোর পরীর মাথায় সব আজাইরা আর আজগুবি বুদ্ধি। তুরা গাল ফুলিয়ে বলে। মিথ্যা কথা। তুর্য বোনের গাল দুটো টিপে দিয়ে বলে, আমার পরীর উপর মিথ্যে দোষ কেন দাও তোমরা? মিথ্যে দোষ নাকি সত্যি দোষ সেটা আগামী 2 দিনের মধ্যেই বুঝতে পারবি। তুর্য বোনকে আরেকটা চুমু খেয়ে বলে, আমি তোকে অনেক মিস করেছি পরী। আমিও তোমাকে অনেক মিস করেছি ভাইয়া। তুর্য বোনের মুখের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। বোনটার ভীষণ আদুরে। বোনটা জন্ম নেওয়ার পর তুর্য এত বেশি খুশি হয়েছিল যে বলার মতন না। একদম সাদা ধবধবে ফর্সা ছোট্ট একটা পরীর মতো শিশু কন্যাকে তুর্যের কোলে তুলে দিয়েছিল তুর্যের বাবা। বোনের মুখের দিকে তাকিয়ে তুর্যের মুখ দিয়ে প্রথম শব্দ বেরিয়েছিল। পরী, একটু থেমে আবার বলেছিল, আব্বু, ওকে পরীর মতো দেখা যায়। সেদিনের পর থেকে আজ পর্যন্ত বোনকে পরি বলেই ডাকে। বোন হওয়ার খুশিতে আত্মহারা হয়ে টানা 15 দিন স্কুলে যায়নি। ওকে কোনোভাবে স্কুলে পাঠাতে সক্ষম হননি তুহিন শিকদার আর মুক্তা শিকদার। ভিন দেশে পাড়ি জমানোর সময় বোনের জন্যই সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল তুর্যের। বিশাল এক শূন্যতা ঘিরে ধরেছিল এতগুলো বছর। বাবা মায়ের সাথে কথা বলতে বলতে তুর্যের নজরে পড়ে টি টেবিলের নিচে। পা বাড়িয়ে টেবিলের নিচ থেকে বের করে আনে ছোট্ট একটি খেলনা গাড়ি। কপাল ভ্রু কুঁচকে গাড়িটা হাতে তুলে নেয়, বোনকে দেখিয়ে বলে, তুই এখনো এত ছোট ছোট খেলনা দিয়ে খেলিস? তোরা দুদিকে মাথা নাড়িয়ে বলে, এটা আমার না তো, এটা ভিরানের। অপরিচিতর নাম শুনে তুর্যের কপালে ভাঁজ পড়ে বেশ কয়েকটা। কে বিরান? ছেলের প্রশ্নে তুহিন শিকদার আর মুক্তা শিকদার চুপ হয়ে থাকেন। তুরা বলে, আব্বুর অফিসের বসের ছেলে। ওর খেলনা এখানে কেন? মুক্তা শিকদার হাজবেন্ডকে ইশারা করেন সব কিছু বলার জন্য। তুহিন শিকদার কিছু না বলে চুপ হয়ে থাকেন। তুর্য বাবা মায়ের দিকে তাকিয়ে বলে, কি ইশারা করছো দুজন? কিছু লুকাচ্ছ নাকি আমার কাছ থেকে? মুক্তা শিকদার বলেন, না না, কি লুকাবো, কিছু লুকাচ্ছি না। তাহলে আমার প্রশ্নের উত্তর দাও তোমরা। মুক্তা শিকদার সাহস জুগিয়ে থেমে থেমে পুরো ঘটনা খুলে বলেন প্রথম থেকে। পুরোটা চুপচাপ শোনে তুর্য। তুর্য আজকে জানতে পারল নির্বাণ ওকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে। এতদিন জানতই না এ কথা। তুর্য গম্ভীর স্বরে বলে, তোমরা কি বলছো? আমরা এখনো কিছু বলিনি। আকস্মিক চিৎকার করে ওঠে তুর্য। ভয় পেয়ে তুরা ভাইয়ের গলা ছেড়ে দেয়। তুর্য চিৎকার করেই বলে, কেন বলনি? কেন? কিসের জন্য চুপ করে আছো তোমরা? আগামীকাল সকালে ওদের সাফ সাফ করে না করে দিবে। আর ওই বিরান আর ওর বাপ যেন এই ফ্ল্যাটে না আসে সেটাও বলে দিবি স্পষ্ট করে। আগামীকাল যেন চৌধুরী বাড়ির কাউকে না দেখি এখানে। খেয়ে দিয়ে কাজ নেই, এক বাচ্চার বাপের কাছে বোন বিয়ে দিব। একটু থেমে তুরার দিকে তাকিয়ে বলে, যা গিয়ে ঘুমা, আর বলেও ওদের কারো সামনে যাবি না। তুরা ভয় পেয়ে সুরসুর করে উঠে নিজের রুমের দিকে এগিয়ে যায়। তুর্য রাগে গজগজ করতে করতে হাতে থাকা গাড়িটা ছুঁড়ে দিয়ে ভেঙে ফেলে। বাবা মায়ের দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে নিজের রুমের দিকে এগিয়ে যায়। মেজাজটাই খারাপ করে দিল। বাবা মায়ের কথা শুনে রাগে মাথা ফেটে যাচ্ছে। তুর্য রুমে ঢুকে শব্দ করে ডোর লাগায়। পুরো ফ্ল্যাট যেন কেঁপে ওঠে আরও একবার। মুক্তা শিকদার হাজব্যান্ডের দিকে তাকান। তুহিন শিকদার গম্ভীর হয়ে ওনার দিকেই তাকিয়ে আছেন। মুক্তা শিকদার বলেন, জন্মেছে আমার পেটে থেকে আর হয়েছে নানা দাদার মতো। যতটা ভেবেছিলাম তার চেয়েও তো বেশি রেগে গেছে। ওনাদের কিভাবে নিষেধ করব এখন না আসতে? বাচ্চা ছেলেটা আবার অসুস্থ হয়ে পড়বে। এমন পরিস্থিতি কেন আসে যখন কিছুই করার থাকে না? মুক্তা শিকদার চুপ হয়ে থাকেন। তুর্য এখন যেই বিহেভ করলো তাতে চৌধুরী বাড়ির কেউ আসলে নির্ঘাত তাকে অপমান করবে এই ছেলে। তুহিন শিকদার উঠে দাঁড়িয়ে বলেন, যা হবার তা আগামীকাল হবে। এখন ঘুম পেয়েছে, চলো, সকালে আবার অফিস যেতে হবে।
লাইট অফ করে হাজব্যান্ডের পেছন পেছন রুমে চলে যান মুক্তা শিকদার। তুরা বেডে উঠে শুয়ে আছে, কিন্তু ঘুম নেই ওর দুই চোখে। ভাইয়ের এমন ডাক দেখে ওর বুকের ভেতর এখনও কাঁপছে। ভীষণ ভয়ও পেয়েছে বেচারি। এত জোরে কেউ চিৎকার করে ওঠে। নির্বাণের কথা স্মরণ হয়। কম্পিত বুকে জোরে জোরে শব্দ হতে শুরু করে। ডান হাতটা বুকের বাঁ পাশে চেপে ধরে। কেমন করছে বুকের ভেতর। চোখ বন্ধ করতেই ফর্সা, লম্বা, চওড়া, বলিষ্ঠ গড়নের নির্বাণ ভেসে ওঠে। পুরুষটা ওর সামনেই যেন দাঁড়িয়ে আছে, গম্ভীর চোখে মুখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকেই। নির্বাণ ওর দিকে এক কদম আগাতেই ফট করে চোখ মেলে তাকায় তুরা। আশেপাশে নজর বোলায়, কেউ নেই রুমে। এইসব ওর ভ্রম ছিল, নিছকই কল্পনা। কাঁথা দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ঠেকে কোলবালির জড়িয়ে ধরে চুপ হয়ে থাকে। চোখের সামনে আবার ভেসে ওঠে ভিরান আর নির্বাণ। এই দুজন এখন কিছুতেই মস্তিষ্ক থেকে বের হচ্ছে না। 9টা নাগাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে তুর্য। মুক্তা শিকদার সোফায় বসে টিভি দেখছেন। ছেলেকে দেখে টিভি অফ করে দিয়ে উঠে দাঁড়ান। ছেলের সাথে কথা বলতেও এখন ভয় ভয় লাগছে। আবার না চিৎকার করে ওঠে। তুর্য মায়ের দিকে তাকিয়ে স্বাভাবিক স্বরে বলে, পরি কোথায়? ঘুম থেকে উঠেনি এখনো। আব্বু? খেয়ে অফিসে চলে গেছে। তুই আয়, খেতে দেই। বাড়িতে থাকো, আমি পরীকে তুলে নিয়ে আসছি। ঘুমাচ্ছ? ঘুমাক। মায়ের কথা শোনে না তুর্য। বড় বড় কদমে এগিয়ে যায় বোনের রুমের দিকে। এতগুলো দিন পর বাড়িতে এসেছে, বোনকে রেখেই খেয়ে উঠবে নাকি? মুক্তা শিকদার ফোঁস করে শ্বাস ছেড়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে যান। অন্যদিন সকাল 8টার মধ্যে ভিরান চলে আসে, আজকে এখনও আসেনি। তুহিন শিকদার বোধহয় না করেছেন ওনাদের এই বাড়িতে আসতে। তুর্য বোনের রুমে এসে দেখে তুরা এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। রুমের জানালা খুলে দিয়ে বেলকনির ডোরও খুলে দেয়। আবছা আলোর রুমটা এখন পুরোপুরি আলোকিত। এগিয়ে এসে নাইট ল্যাম্প অফ করে বোনকে ডাকতে শুরু করে। তুরা মোড়ামুড়ি করে কাঁথা টেনে মাথা ঢেকে নেয়। ঘুম জানো গলায় বলে, আব্বু ঘুম হয়নি, পরে উঠবো, যাও এখন। তুর্য বোনের উপর থেকে কাঁথা টেনে সরিয়ে নিতে নিতে বলে, পরি, আমি আব্বু না। ওর চোখ খুল। চোখ মেলে ভাইয়ের দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করে নেয়। ভাইয়া ঘুম হয়নি আমার। খেয়ে আবার ঘুমাবি, ওর। তুর্য টেনে তুলে বসায় তুরাকে। তুরা ভাইয়ের শরীরের সাথে ঠ্যাস দিয়ে বসে থাকে ঝিম ধরে। বেচারি ঘুমে চোখে মেলতে পারছে না। ভাইয়ের টানাটানিতে বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। স্বাদের ঘুমটা দিল ভাঙিয়ে। তুর্য বোনের বিছানা গুছিয়ে ঠিকঠাক করে রুম থেকে বেরিয়ে যায়। ওয়াশরুমে বসে রাতের ঘটনা স্মরণ হয় তুরার। এতক্ষণ তো সব ভুলেই গিয়েছিল। তুর্যের কথা শুনে তো স্বাভাবিকই লাগলো, রাগ বোধহয় কমে গেছে। কটা বাজে? ভিরান আজকে এখনও আসেনি, নাকি এসেছিল ওর ভাই তাড়িয়ে দিয়েছে? ওর কাছে না আসতে পারলে তো ভিরান আবার অসুস্থ হয়ে পড়বে। ওকে ছাড়া কিভাবে থাকবে ভিরান? ভিরানকে একদিন দেখতে না পারলে তো তুরা নিজেও থাকতে পারবে না এখন। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে দেখে তুর্য সোফায় বসে আছে চুপচাপ। তুরা আসতেই তুরাকে সাথে নিয়ে ডাইনিং টেবিলে খাবার খেতে বসে। তুর্য মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, তুমিও বসো। তোরা খেয়ে নে, আমি পরে খাবো। তুর্য মায়ের হাত ধরে টেনে চেয়ারে বসিয়ে দিয়ে বলে, পরে কেন? এখনই খাবে আমাদের সাথে। ছেলের কথা শুনে নিজের প্লেটে একটা ডিম ভাজি তুলে নেন। রুটি ছিঁড়ে ডিম ভাজি দিয়ে মুখে পুড়তে পুড়তে তুরা মায়ের মুখের দিকে তাকায়। ভাইয়ের ভয়ে মুখ ফুটে কিছু জিজ্ঞেসও করতে পারছে না। মুক্তা শিকদার নিজেও মেয়ের মুখের দিকে তাকান। মেয়ের চোখ মুখ দেখেই বুঝতে পারছেন মেয়ে কী বলতে চাইছে। ছেলে সামনে থাকায় কিছু বলতে পারলেন না। কোনো কথা ছাড়াই তিনজনের খাওয়া শেষ হয়। তুর্য খাওয়া শেষ করে চেয়ারেই বসে থাকে। তুরা অলস ভঙ্গিতে নিজের খাওয়া শেষ করে। মায়ের খাওয়া শেষ হতেই তুর্য প্রশ্ন ছুড়ে দেয়, চৌধুরী বাড়ি থেকে কেউ এসেছিল? মুক্তা শিকদার দ্রুত দুদিকে মাথা নাড়িয়ে বলেন, না, কেউ আসেনি। নিষেধ করেছিলে? তোর আব্বু বলেছে বোধহয়। পরে আয়। চেয়ার ছেড়ে উঠে ভাইয়ের পেছন পেছন সোফার কাছে এগিয়ে আসে। তুর্য ড্রয়িং রুমের একপাশে রাখা সুটকেস টেনে এনে সোফার সামনে রাখে একটা। রুম থেকে চাবি এনে লক খোলে। তোরা ভাইয়ের পাশেই ফ্লোরে ল্যাটা দিয়ে বসে পড়েছে। ভেতর থেকে প্রথমে বের করে নামি দামি সব চকলেট। সুটকেসের অর্ধেক শুধু চকলেট দিয়েই ভর্তি। চকলেটগুলো দেখে খুশিতে তোরার চোখ মুখ জলজল করে ওঠে।
সবগুলো চকলেট তুরার কোলের উপর দেয় তুর্য। তুরার পা চকলেটের নিচে ঢাকা পড়ে যায়। তুরা খুশিতে গদগদ হয়ে বলে, এই সবগুলো আমার? হ্যাঁ, আরও কাছে। অনেকদিন খেতে পারবো তাহলে। খুশিতে আত্মহারা বোনকে টেনে গালে একটা চুমু খায় তুর্য। তুরা নিজেও ভাইকে টেনে ভাইয়ের খোঁচা খোঁচা দাড়িওয়ালা গালে চুমু খায় দুটো। একটা ঘড়ি বের করে তুরার হাতে পরিয়ে দেয়। তুরা হাত উল্টে পাল্টে দেখে ঘড়িটা অনেক পছন্দ হয়েছে। এমন ঘড়ির আশা অনেক আগে থেকে ছিল তুরার। বাবা মায়ের সাথে মার্কেটে গিয়ে কয়েকবার খুঁজেছিল কিন্তু পায়নি। তুর্য আরও একটি ব্ল্যাক কালার ঘড়ি বের করে তুরার সামনে রাখে। এবার আনন্দে যেন ফেটে পড়বে তুরা। চকলেট খেতে খেতে ঘড়িটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে। চকলেট নিজে খাওয়ার পাশাপাশি ভাইকেও খাওয়ায়। তুর্য সুটকেসের সব কিছু বের করে তুরার সামনে রাখে। তুরা একবার ভাই, একবার মা, আর একবার সামনে থাকা সব কিছুর দিকে তাকায়। খুশিতে এখন যেন পাগলি হয়ে যাবে। একটা চকলেট মায়ের দিকে এগিয়ে দিয়ে বলে, আম্মু চকলেট খাও। তুই খা। তুমিও খাও ধরো। মুক্তা শিকদার চকলেটটা হাতে নিয়ে খেতে শুরু করেন। না খাওয়া পর্যন্ত মেয়ে ছাড়বে না ওনাকে। দ্বিতীয় সুটকেসটা এনে খোলে তুর্য। এটাতে বাবা মায়ের জন্য অনেক কিছু এনেছে। বাবাকে নিজের হাতে দেওয়া হলো না। রাতেই খুলতে চেয়েছিল কিন্তু রাগের কারণে আর খোলেনি। তখন এতই রাগ উঠেছিল যে ভুলেই গিয়েছিল সুটকেসের কথা। 11টা নাগাদ ময়লার পলিথিন হাতে নিয়ে ফ্ল্যাট থেকে বের হন মুক্তা শিকদার। ময়লা ফেলে দিয়ে এসে দুপুরের খাবার রান্না করবেন। ডাস্টবিনে ময়লা ফেলে গেটের দিকে এগিয়ে আসেন। ভেতরে প্রবেশ করার আগে পেছন থেকে নওশাদ চৌধুরী গলার স্বর শুনতে পান। পেছন ফিরে তাকিয়ে দেখেন ভিরানকে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে আসছেন উনি। রাস্তা পার হয়ে এসে দাঁড়ান মুক্তা শিকদারের সামনে। আপনি এখানে আসছেন, ভালো হয়েছে। আমাকে আর কষ্ট করে ভেতরে যেতে হবে না। অফিসে ইম্পর্ট্যান্ট মিটিং আছে, আমার জন্য মিটিং আজকে আছে। আপনি ওকে নিয়ে যান, আমি অফিসে যাই। মুক্তা শিকদারকে দেখে কিছু বলার সুযোগ না দিয়ে ভিরানকে ওনার কোলে তুলে দিয়ে দ্রুত গাড়িতে উঠে চলে যান নওশাদ চৌধুরী। নাতিকে এখানে পৌঁছে দেওয়ার চক্করে মিটিং আটকে রয়েছে ওনার জন্য। মুক্তা শিকদার ভিরানকে কোলে নিয়ে ফ্ল্যাটের দিকে এগিয়ে যান। ভেবেছিলেন ভিরান আজকে আসবে না, এত দেরি করে কেন আসলো আজ, ছেলেকে কি জবাব দেবেন। তুর্য যদি ভিরানের সামনে চিৎকার চেঁচামেচি শুরু করে ভিরান তো ভয় পেয়ে যাবে। ভয়ে ভয়ে ভিরানকে কোলে নিয়ে ফ্ল্যাটের ভেতর প্রবেশ করেন। কোল থেকে নামিয়ে দিয়ে ডোর লক করেন। ভিরান সোফার দিকে তাকিয়ে দেখে তুর্য দাঁড়িয়ে আছে। খুশি হয়ে মামা বলে এক দৌড় দিয়ে তুর্যের 2 পা জড়িয়ে ধরে। এমন ঘটনায় তুর্য থ হয়ে দাঁড়িয়ে আছে। কে এই ছেলে, আর ওকে মামা ডাকছে কেন? মাথা নিচু করে ভিরানের দিকে তাকায়। ভিরান তুর্যের মুখের দিকে তাকিয়ে 2 হাত বাড়িয়ে দিয়ে বলে, মামা কোলে। তুর্য তাকিয়ে দেখে বাচ্চা ছেলেটাকে। দেখতেই কেমন আদর আদর লাগছে, ভীষণ কিউট, মায়াবী আর সরল চাহনি। গলার স্বর এমন কেন? কি হয়েছে কণ্ঠস্বরে? ভিরান আবার ডাকে। মামা কোলে নাও। কোলে তুলে নেয় তুর্য। ভিরান শক্ত করে তুর্যের গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। 2 পা দিয়ে পেঁচিয়ে ধরে তুর্যর কোমর। তুর্যের চারপাশের সব কিছুই যেন হঠাৎ করে শান্ত হয়ে গেছে। নিজের অজান্তে জড়িয়ে ধরে ভিরানকে। অদ্ভুত অনুভূতি হচ্ছে, ভালোও লাগছে। তুলতুলে শরীর থেকে মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে। মায়ের মুখের দিকে তাকিয়ে দেখে উনি চুপচাপ দাঁড়িয়ে আছেন। দেখে মনে হচ্ছে ভয়ের মধ্যে আছেন। ভিরান তুর্যের গলা ছেড়ে ওর মুখের দিকে তাকায়, হাসি মুখে বলে, মাম্মা। কে মামা? তুমি? কার মামা? আমার? তুমি চেনো আমাকে? হ্যাঁ। কিভাবে চেনো? কোথায় দেখেছো আমাকে? ফোনে। ফোনে দেখেই চিনতে পেরে গেছো? হ্যাঁ। মামা তুমি তো ভীষণ কিউট। ভিরান খুশি হয়ে আবার ডাকে। মামা। তুর্য হাসি মুখে সাড়া দেয় আবার। হ্যাঁ। ভিরান উপর নিচ মাথা নাড়িয়ে বলে। এসেছে। তুর্য হেসে বলে। হ্যাঁ। ভিরান টপাটপ বেশ কয়েকটা চুমু খায় তুর্যের কপালে আর গালে। নিজের গাল দেখিয়ে দিয়ে বলে, মামা আমাকেও আদর দাও। তুর্য হেসে ভিরানের গালে আর কপালে অনেকগুলো চুমু খায়। ভিরান আবারও চুমু খায় তুর্যের গালে কপালে। তুর্যের গলা জড়িয়ে ধরে তুর্যের গালের সাথে ঠেকিয়ে বলে, মামা তুমি অনেক ভালো। আবার হাসে তুর্য, হাসি মুখেই বলে, হে মামা, কে তুমি? নাম কি তোমার? আমি ভিরান চৌধুরী।
তুর্যের হাসি হাসি মুখে হঠাৎ করে অন্ধকার নেমে আসে। রাগী চোখে তাকায় মায়ের দিকে। মুক্তা শিকদার ভয় জড়ানো গলায় বলেন, বাবা ওকে ছুঁড়ে মারিস না, মরে যাবে বাচ্চা ছেলেটা। বাচ্চাটা এমনিতে অসুস্থ, মাথা ঠান্ডা রাখ বাবা। ভিরান মুখ তুলে তুর্যের মুখের দিকে তাকায়, আদুরে গলায় বলে, মামা কি হয়েছে তোমার? তুমি আমাকে ছুঁড়ে ফেলবে? কথাগুলোতে কি যেন ছিল। তুর্যের কলিজায় গিয়ে লেগেছে কথাগুলো। ভিরান পুনরায় বলে, মামা রেগে আছো কেন? তুর্য নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। নিজের রাগ যথাসম্ভব ঠান্ডা রেখে বলে, নামো আমার কোল থেকে। কেন? আমি তোমার মামা না। তুমি তো আমার মামা। কে বলেছে? কেউ বলেনি, কিন্তু আমি জানি তুমি আমার মামা। নিদ্রা তো পাপাকে মামা ডাকে। নিদ্রা কে? আমার মনির মেয়ে। মনিকে? মুক্তা শিকদার বলেন, ওর ফুফুকে মনি ডাকে। নিদ্রা ওর ফুফাতো বোন। ভিরান তুর্যের খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে বলে, তুমি অনেক প্রশ্ন করো। আমি তোমার কেউ হই না। তুমি নামো আমার কোল থেকে। কথাগুলো বলে ভিরানকে কোল থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে তুর্য। ভিরান দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে তুর্যের গলা। তুর্য ঝুঁকে ভিরানকে ছেড়ে দিল, ভিরান ছাড়ে না। তুর্যের গলা জড়িয়ে ধরে ঝুলে রইল। কতক্ষণ টানাটানি করেও যখন ভিরানকে ছাড়াতে পারে না, তখন সোজা হয়ে দাঁড়ায়। ভিরান পুনরায় দুই পা দিয়ে তুর্যের কোমর পেঁচিয়ে ধরে। মুক্তা শিকদার পারছে না গড়াগড়ি করে হাসতে। ছেলের অবস্থা দেখেই সিরিয়াস মুহূর্তেও তার ভীষণ হাসি পাচ্ছে। তুর্যের চেহারা হয়েছে দেখার মতো। তুর্য সোফায় বসে পড়ে। ভিরান তখনও তুর্যের গলা জড়িয়ে ধরে আছে। তুর্য গম্ভীর স্বরে বলে, বিরান, ছাড়ো আমাকে। আদর দাও, তাহলে ছেড়ে দেবে। আমি কেন তোমাকে আদর দিব? বিকজ তুমি আমার মামা। তুর্য ভিরানের গালে কপালে চুমু খায়। ভিরান নিজেও আদরের ঋণ শোধ করে তুর্যের গলা ছেড়ে নিচে নেমে দাঁড়ায়। মুক্তা শিকদারের দিকে তাকিয়ে বলে, নানু তোরা কোথায়? রুমে। ভিরান তুরার নাম ধরে ডাকতে ডাকতে রুমের দিকে এগিয়ে যায়। তুর্য অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, এইটুকুন একটা ছেলে পরীর নাম ধরে ডাকছে? নাম ধরেই ডাকে। তুর্য কৌতূহলী হয়ে সোফা ছেড়ে উঠে তুরার রুমের সামনে এসে দাঁড়ায়। ভিরান দুই হাতে তুরার গলা জড়িয়ে ধরে চুমু খাচ্ছে গালে। চুমু খাওয়া শেষ হলে নিজের গাল দেখিয়ে দেয়। তুরা চুমু দিচ্ছে না দেখে তুরার বুকে মাথা ঠেকিয়ে কোলের উপর বসে থাকে, ছোট ছোট হাতে জড়িয়ে ধরে। তুরার মুখের দিকে তাকিয়ে বলে, তোরা কি হয়েছে তোমার? মন খারাপ কেন? তুরা চুপ হয়ে থাকে, ভয়ে ভয়ে তাকিয়ে আছে ডোরের সামনে দাঁড়িয়ে থাকা ভাইয়ের দিকে। তুর্য কিছু না বলে ডোরের সামনে থেকে সরে যায়। তুরা স্বস্তির শ্বাস ফেলে, নিজেও দুই হাতে জড়িয়ে ধরে ভিরানকে। ঝুঁকে অসংখ্য চুমু খায়। ভিরান খুশি হয়ে বলে, তোমার মুড ঠিক হয়ে গেছে? তুরা নিজেও হেসে বলে, হ্যাঁ, কেমন আছো তুমি? ভালো আছি, মামা অনেক অনেক আদর করেছে। ড্রয়িং রুমে সোফায় বসে থাকা তুর্য স্পষ্ট শুনতে পাচ্ছে ভিরান আর তুরার অট্টহাসি। ভিরানের হাসির শব্দ হচ্ছে না খুব একটা, তবে তুরার হাসির শব্দ হচ্ছে অনেক। তুর্য কিচেনের দিকে তাকায়। মুক্তা শিকদার রান্না করার জন্য কিচেনে চলে গেছেন। তুর্য সোফা ছেড়ে উঠে কিচেনে আসে। মায়ের পাশে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলে, তুমি না বললে চৌধুরী বাড়ি কেউ আসবে না আর? আমি তো ভেবেছি তোর আব্বু কিছু বলেছে। নওশাদ চৌধুরী ওকে আমার কোলে দিয়েই চলে গেছেন, আমাকে কিছু বলার সুযোগই দেয়নি। বিরানের গলায় কি হয়েছে? মুক্তা শিকদার ছেলের মুখের দিকে তাকান। তুর্য চোখ মুখ গম্ভীর করে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। নির্বাণ ভিরানকে তুরার কাছ থেকে দূরে সরানোর জন্য ভিরানকে নিয়ে অস্ট্রেলিয়া চলে গিয়েছিল। ভিরান সেখানে গিয়ে তুরার জন্য কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়ে। গত রাতে তো বলেছে কেমন মানুষ অবস্থা হয়েছিল। ভিরানের গলা আরও বসে গিয়েছিল, এখন কিছুটা ঠিক আছে।
তুর্য আর কিছু না বলে কিচেন থেকে বেরিয়ে আসে, গম্ভীর হয়ে বসে থাকে সোফায়। দুপুরে খাবার 3 জন একসাথেই খাবে। বিরানের জন্য চৌধুরী বাড়ি থেকে ড্রাইভারকে দিয়ে খাবার পাঠিয়েছিলেন মেরি চৌধুরী। তোরা নিজ হাতে খাইয়ে দিয়েছেন বিরানকে। বিরানের দুপুরে আর রাতের খাবার চৌধুরী বাড়ি থেকেই পাঠানো হয়। মাঝখানে সময়টুকুতে যা কিছু খায় তা তুরাদেরটাই খায়। এমনিতেই বিরানকে নিয়ে ঝামেলা পোহাতে হয় না তুরাদের। তার উপর আবার বিরানের জন্য আলাদা করে খাবার রান্না করা বিশাল ঝামেলার কাজ। খাওয়া শেষে মেডিসিন খাইয়ে দেয়। তুর্য নিজের রুমের দিকে এগিয়ে যায়। ওর পেছন পেছন রুমে প্রবেশ করে বিরান। ডোর ভিজিয়ে দিয়ে ঘুরে দাঁড়াতেই দেখে বিরান দাঁড়িয়ে তাকিয়ে আছে ওর মুখের দিকে। আশ্চর্য, এই ছেলে কখন এলো, রুমে প্রবেশ করলো? তুমি এখানে কেন? তোমার কাছে এসেছি। আমি ঘুমাবো এখন। আমিও ঘুমাবো। পরীর কাছে যাও। তুমি তোরাকে পরি বলো কেন? কারণ তোরা আমার পরী। মিথ্যা কথা। তুমি আমার আর আমার পাপ্পার পরি, আমার পাপার ওয়াইফ ফেয়ারি টেল কুইন। ও তোমার পাপার ওয়াইফ না, ও আমার পরী। ও আমার তোরা আমার পাপার ওয়াইফ, ওকে আমি আমার পাপার কুইন বানাবো। তোরা তোমার পরি না, তোরা তোমার বোন। পাগলের মতো উল্টাপাল্টা কথা না বলে যাও এখান থেকে। কোলে নাও। পারবো না আমি। মামা নাও না কোলে। বিরানের মুখের দিকে তাকিয়ে কিছু সময় তাকিয়ে থেকে কোলে তুলে নেয়। চলো এখন ঘুমাই। তুর্য বিরানকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। বিরান রুমের দিকে ঠেলে বলে, মামা চলো ঘুমাই, তোরার কাছে পরে যাব। মুক্তা শিকদার আর তুরা ঘাড় ঘুরিয়ে দুজনের দিকে তাকায়। বিরান তুর্যের কোলে চড়েই রুমের দিকে ঠেলছে। সোফার সামনে এসে কোল থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে। বিরান আগের মতোই গলা জড়িয়ে ধরে ঝুলে রইল। প্রায় কান্না করে দিয়ে বলে, মামা আমি তোমার সাথে ঘুমাবো। বিরানের জেদের কাছে হেরে ওকে কোলে নিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায় তুর্য। মুক্তা শিকদার দুজনের যাওয়ার পথে তাকিয়ে থাকে। বিরান তো শুধু তুরাকে না, তুরার পুরো ফ্যামিলিকেই চাইছে এখন। যেই বিরান তুরার জন্য পাগল, তুরার পিছু ছাড়ে না, সেই বিরান আজকে আঠার মতো তুর্যের পেছনে লেগেছে। মামার জন্য পাগল হয়ে গেছে এইটুকু সময়ের মধ্যেই। বেডে শোয়াতে গেলে বিরান তুর্যের মুখের দিকে তাকিয়ে বলে, মামা ওয়াশরুমে যাব। তুর্য বিরক্ত হয়ে বিরানকে ওয়াশরুমে নিয়ে যায়। এই ছেলে ওকে দিয়ে আর কী করাবে। ফ্রেশ করিয়ে এনে বেডে শুয়ে দেয়। রুম অন্ধকার করে নিজেও শুয়ে পড়ে চিত হয়ে। বিরান শোয়া থেকে উঠে তুর্যের বুকের উপর হয়ে শুয়ে 2 হাতে জড়িয়ে ধরার চেষ্টা করে। এখানে উঠেছো কেন? বিরান মুখ তুলে তুর্যের মুখের দিকে তাকায়। সরল চাহনি নিক্ষেপ করে বলে, পাপা তো আমাকে এভাবেই বুকের ওপর নিয়ে ঘুম পাড়াই। আমি তোমার পাপা কোনই। তুমি তো আমার মামা। তুর্য আর একটা কথাও বলতে পারে না। এত এত রাগ কিভাবে যেন গলে গলে শেষ হয়ে যাচ্ছে। জাদু আছে বাচ্চাটার মধ্যে। এক হাতে জড়িয়ে ধরে, অন্য হাতে তুলে বিরানের পিঠে আদুরে চাপড় দিতে দিতে চোখ বন্ধ করে নেয়। বিরান নিজেও মামার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। মামার কাছে থাকতে ওর ভীষণ ভালো লাগছে। বারবার মামার কাছ থেকে আদর পেতে ইচ্ছে করছে। তুরার মতো মামাকেও অনেক ভালো লেগেছে। রাত 11টা বেজে গেছে কিছুক্ষণ আগেই। নির্বাণের অফিসের কাজ শেষ হয়। ফাইলস ল্যাপটপ রেখে ভবনের দিকে তাকায়। বিরানকে নিয়ে আজকে এখনও আসছে না কেন? বিরান ঘুমোয়নি নাকি সবাই ঘুমিয়ে গেছে? নিজের ফোন হাতে নিয়ে পাওয়ার বাটন চেপে দেখে ফোন অন হয় না। কয়েকবার চাপার পরও যখন অন হয় না তখন বুঝতে পারে ফোন অফ হয়ে গেছে। চার্জের দিকে খেয়াল করা হয়নি, চার্জ নেই বোধহয়। ব্যস্ততার কারণে সারা দিনে একবারও চার্জ দেওয়া হয়নি ফোনটা। উকি দেয় তুরার বেলকনির দিকে। বেলকনির লাইট অফ করা হয়েছে। কী করবে ভাবতে ভাবতে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। বিরান ঘুমোয়নি নাকি সবাই ঘুমিয়ে গেছে বুঝতে পারছে না। ভাবতে ভাবতে গাড়ি লক করে গেটের ভেতর প্রবেশ করে। সংকোচ বোধ হলেও ধীরে ধীরে ভেতরে এগিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তুরাদের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ায়। কলিং বেল চেপে দাঁড়িয়ে রইল। দ্বিতীয়বার চাপার জন্য হাত তুলতেই ডোর খুলে যায়। মুক্তা শিকদার ডোর খুলেছেন। নির্বাণ ধীরস্বরে বলে, বিরান ঘুমায়নি? মুক্তা শিকদার সামনে থেকে সরে দাঁড়ান। নির্বাণ সোজা সোফার দিকে তাকায়। তুর্যের বুকের উপর উঠে বসে আছে। হেসে হেসে কথা বলছে তুর্যের সাথে। তুর্য কি যেন বলছে। বিরাট নিজে চকলেট খাচ্ছে, তুর্যকেও খাইয়ে দিচ্ছে। পাশের সিঙ্গেল সোফায় তুরা বসে বসে চকলেট খাচ্ছে আর দুজনকে দেখছে। বিরান
ভিরান ডোরের দিকে তাকায়, তুরাও তাকায়। সোফায় শুয়ে থাকা তুর্য ভিরানকে 2 হাতে ধরে তারপর ঘাড় উল্টে ডোরের দিকে তাকায়। ভিরান খুশি হয়ে বলে, মামা, পাপা চলে এসেছে। তুর্য শোয়া থেকে উঠে বসে, পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে নির্বাণের দিকে। মলিন চেহারায় ডোরের সামনে দাঁড়িয়ে আছে নির্বাণ, পরনে ট্রাউজার আর টি শার্ট, চুলগুলো কিছুটা এলোমেলো হয়ে গেছে, চোখে মুখে রাজ্যের ক্লান্তি, রাতে বোধহয় খায়নি, চোখ মুখ শুকিয়ে গেছে। নির্বাণ নিজেও তুর্যের দিকে তাকিয়ে থাকে, আজকে প্রথম দুজন একে অপরকে দেখছে। ডোরের বাইরে দাঁড়িয়ে থেকে ছেলেকে বলে, আজকে এখনো ঘুমাওনি কেন? ভিরান কিছু না বলে তুর্যের কোল থেকে নেমে দাঁড়ায়, তুর্যের হাত টেনে নিয়ে যেতে যেতে বলে, চলো তোমাকে পাপ্পার সাথে পরিচয় করিয়ে দিই, আমার পাপ্পা অনেক ভালো। কথা বলতে বলতে তুর্যকে টেনে এনে নির্বাণের মুখোমুখি দাঁড় করায়। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। ভিরান নিচ থেকে মুখ তুলে দুজনের দিকে তাকিয়ে আছে। দুজন মুখোমুখি দাঁড়িয়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। দুজনের চেহারা দেখে বোঝার জো নেই তাদের ভিতর কী চলছে। মুক্তা শিকদার ভয়ে ভয়ে ডোরের দিকে তাকিয়ে আছেন। তার বদরাগী ছেলেটা না জানি কি বলে বসে নির্বাণকে। তোরাও চুপচাপ তাকিয়ে আছে দুজনের দিকে। কি হবে কে জানে। ভিরানকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ভিরান ঘুমায়নি। তুর্যের সাথে ঘুম থেকে উঠেছে বিকেলে, এখন না ঘুমিয়ে তুর্যের সাথেই খেলছিল। তুর্য হাসি খুশিভাবে ভিরানের সঙ্গ দিচ্ছিল এতক্ষণ। তুহিন শিকদার ঘুমিয়ে গেছেন ক্লান্ত থাকায়। ভিরান দুজনের মুখ চাওয়াচাই করে বাবার মুখের দিকে তাকিয়ে বলে,